নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তবে কেবলমাত্র যে একাদশ শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, এই চ্যাপ্টারটি দ্বাদশ শ্রেণী বা উচ্চতর শ্রেণীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটির প্রয়োগ সেখানেও কিন্তু রয়েছে বিস্তরভাবে। তাই চলো না, অন্যান্য চ্যাপ্টার যেমন আমরা কনসেপ্ট, ট্রিক্স, টেকনিক এবং সুন্দর সমাধান কৌশলের মাধ্যমে শিখেছি, ঠিক এই চ্যাপ্টারটিও একই রকমভাবে শিখি। এই চ্যাপ্টারটি শেখার পূর্বেই প্রথমে তোমাদের বলে রাখা ভালো, আমরা এই চ্যাপ্টারটি একটু অন্যভাবে শিখব। অর্থাৎ এই চ্যাপ্টারটির টাইটেল অর্থাৎ এই চ্যাপ্টারটির নামকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বেশ রহস্য। অর্থাৎ এই চ্যাপ্টারের নামকরণ, যদি সেই নামকরণটিকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে এই চ্যাপ্টারটির আসল কনসেপ্ট, এই চ্যাপ্টারটি কি বলতে চাইছে, কি সূত্র প্রয়োগ হবে, সূত্র কি করে এসছে অর্থাৎ কি করে প্রমাণ হয়েছে, তার প্রয়োগ কি করে করব, প্রত্যেকটা তথ্য আমরা সুন্দরভাবে জানতে পারবো, শিখতে পারবো। তাই প্রথমে আমি চলে আসি এই চ্যাপ্টারের টাইটেলে। দেখো, এই চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর। এই হলো চ্যাপ্টারটির নাম। এই চ্যাপ্টারটির নামের প্রথমেই তোমাদের মাথায় যে তথ্যটি হিট করছে তা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। আচ্ছা, বলতে পারবে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলি কী কী হয়, ত্রিকোণমিতিক অপারেটরগুলো কী কী হয়, আগে সেটা বলো দেখি। আমরা জানি ত্রিকোণমিতিক অপারেটরগুলো হয় সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই 6টি, তাই তো? কিন্তু মনে রাখবে, আমাদের এই চ্যাপ্টারে টোটাল 6টি অপারেটরের মধ্যে 2টি অপারেটর নিয়ে কাজ হবে। একটি অপারেটর সাইন অপারেটর এবং অপর আরেকটি অপারেটর কস। এবং এই অপারেটর দিয়ে যে অপেক্ষকটি পাবো, সেই অপেক্ষক নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটির কাজ। তোমরা বলতে পারো, স্যার তাহলে কি এই চ্যাপ্টারে সেক, কোসেক, ট্যান, কট দিয়ে কোনো অঙ্ক থাকবে না? অবশ্যই থাকবে, তবে আমরা ডিরেক্ট সূত্রে পাবো না। আমাদেরকে ফর্মুলায় ফেলতে গেলে প্রথমে সেই অপারেটরগুলোকে এই সাইন, কসেই কিন্তু পরিণত করতে হবে আগে, তারপর তুমি এই চ্যাপ্টারের ফর্মুলায় ফেলতে পারবে। কারণ এই চ্যাপ্টারের যে অপেক্ষক নিয়ে কাজ করব, সেই অপেক্ষক সাইন এবং কস অপেক্ষক। তাই ত্রিকোণমিতিক অপেক্ষক বললেও আমাদের কিন্তু মনে রাখতে হবে এই চ্যাপ্টারের পুরো ফর্মুলা এই দুটো অপেক্ষকের উপরে দাঁড়িয়ে আছে। এবারে চলে আসি পরের অংশে। ঠিক আছে, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলকে বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর। তার মানে যোগফলকে আর গুণফলকে, যোগফলকে এবং বিয়োগফলকে আমরা কি করব? গুণফলে রূপান্তর করব। ঠিক তেমন উল্টোটাও প্রযোজ্য। মানে ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণফলকে আমরা যোগফল কিংবা বিয়োগফলের আকারেও কিন্তু প্রকাশ করতে পারি। আবার বলছি, মন দিয়ে শোনো। আমি কি বললাম? ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল বা বিয়োগফলকে যেমন আমরা গুণফলে রূপান্তর করতে পারি, এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণফলকে আমরা যোগফল কিংবা বিয়োগফল আকারেও রূপদান করতে পারি। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটার মিনিং। এখন এই চ্যাপ্টারটাকে আরও বিস্তরভাবে জানার জন্য আমার মনে হয় একটু এদিকে দৃষ্টিপাত করো। এবারে দেখো, যোগফল আমি তীর চিহ্ন দ্বারা তা প্রকাশ করছি। তো একটা কথা মাথায় রাখবে, যোগফল এটাকে আমরা অন্য পরিভাষায় কি বলি? এটাকে আমরা অন্য পরিভাষায় বলি বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন।
বাইনারি কম্পোজিশনের আসল মানে কি জানো? দেখো এখানে দুটো শব্দ রয়েছে, একটা বাইনারি, অপরটি কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে চিহ্ন, আর বাইনারি মানে হচ্ছে দুটি সংখ্যা, দুটি ডিজিট। ব্যাপারটা কীরকম? বাই, তোমরা কেমিস্ট্রিতে দেখে এসছো, মনো মানে এক, বাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ। তো এখানে বাই, বাই মানে কি? দুই। তাহলে বাইনারি মানে কি? দুটি সংখ্যা। তো যে চিহ্নটি দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে সেই চিহ্নটির নাম বাইনারি কম্পোজিশন। তাই এই চিহ্নটি কিন্তু দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকবে। যোগের এই পারে একটি সংখ্যা, এই চিহ্নটির এই পারে একটি সংখ্যা। তো দেখো, যে চিহ্নটি দুটি সংখ্যার উপর নির্ভর করে থাকে সেই চিহ্নটিকে আমরা বলি বাইনারি কম্পোজিশন। যদি আমরা একটা উদাহরণ হিসাবে দিই তাহলে ব্যাপারটি আরও ভালো বুঝতে পারবে। যেমন ধরো প্লাস, এই চিহ্নটির এই এক পারে একটি সংখ্যা নিলাম, এই চিহ্নটির অন্য পারে অপর আরেকটি সংখ্যা নেব, তাহলে দেখবে আমরা যা পাবো সেটা যোগফল, তাই না? কিন্তু ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই চিহ্নটি কিন্তু দুটি সংখ্যার উপর নির্ভর করে আছে। এ পারে 3 দেব, ওই পারে 2 দেব। তো দেখো, যোগ এই চিহ্নটি এই 3 এবং 2 এই সংখ্যা দুটির উপর নির্ভর করে আছে, তাই এই চিহ্নটির নাম হচ্ছে বাইনারি কম্পোজিশন। আমরা যোগফল কত পাচ্ছি? এখানে 5 পাচ্ছি। ও তার মানে এই যে আমি যোগ করছি, কি যোগ করছি? দুটো ডিজিট। আমরা যোগ করে কিন্তু নিশ্চয়ই আমরা যোগফল পাবো। তো যোগফল পাবো এটা বড় কথা নয়, আমাদের প্রসঙ্গ ছিল অন্য। প্রসঙ্গ ছিল কি? ওই যোগ চিহ্নটা আসলে কি? যোগ চিহ্নটি হচ্ছে বাইনারি কম্পোজিশন, কারণ এই যোগ চিহ্নটি দুটো সংখ্যার উপর নির্ভর করে আছে। তবেই না আমরা যোগফল কিছু পাচ্ছি যোগ করার পর। এখন প্রশ্ন, স্যার এখানে আমরা যে ডিজিটটা নিচ্ছি সেই ডিজিটটা কি? যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল, তাই আমরা এটা বুঝতে পারলাম এখানে যে ডিজিট নিয়ে কাজ করব তার আকার থাকবে ত্রিকোণমিতিক ফর্মে, তার চেহারা থাকবে ত্রিকোণমিতিক ফর্মে। অর্থাৎ আমি ত্রিকোণমিতিক ফর্মে যদি ডিজিটটাকে লিখি তাহলে লিখব সাইন সি, এটি একটি ডিজিট। ওই পারে লিখছি সাইন ডি, এটা অপর আর একটি ত্রিকোণমিতিক ডিজিট বা একটি ডিজিট যাকে ত্রিকোণমিতিক ফর্ম দেওয়া হয়েছে। স্যার এটা যে ডিজিট তা একটু উদাহরণের মাধ্যমে দেখান না। দেখো, সাইন সি, আমি এই সি কোণটির মান ধরো দিলাম 30 ডিগ্রি। তাহলে রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম 1/2। তো একটা ডিজিট পেলাম। ঠিক একই রকমভাবে সাইন ডি এর ক্ষেত্রেও একটি ডিজিট পাবো। তাহলে এই যোগ বাইনারি কম্পোজিশনটি দুটো সংখ্যার উপর, যে সংখ্যা ত্রিকোণমিতিক চেহারায় রয়েছে তাদের উপর ডিপেন্ড করে আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম, নিশ্চয় রেজাল্ট কিছু একটা পাবে। এখন প্রশ্ন, স্যার রেজাল্ট কি আকারে পাবেন, কি চেহারায় পাবেন, কি বা পাবেন? এবার কি পাবো রেজাল্ট, এটা তো আবিষ্কারের ব্যাপার। তাই আবিষ্কার সবসময় মনে রাখবে পুরনো কোনো তথ্যের উপরেই দাঁড়িয়ে থাকে। এরকম নয় যে নতুন ইনভেস্টিগেট করলে যা আবিষ্কার হবে তা কিন্তু পুরনো কিছুর আপডেট ভার্সন। আর তাই যদি হয় তো তুমি আগের চ্যাপ্টারে কি জানতে? আগের চ্যাপ্টারটির নাম কি ছিল বলো তো? যৌগিক কোণ। তুমি বলবে স্যার আমি সাইন সি এই ব্যাপারটি তো জানতাম না। হ্যাঁ, তবে আমাকে যদি কেউ বলতো সাইন এ প্লাস বি, তাহলে আমি সেই ব্যাপারটি জানতাম। কি জানতে? এর ফর্মুলা জানতাম, এই ফর্মুলার প্রমাণ জানতাম। বলতে পারবে এর ফর্মুলাটি কি? হ্যাঁ স্যার পারবো। এর ফর্মুলাটি হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা সাইন ডি এই ব্যাপারটি তুমি জানো? স্যার সাইন ডি কি ওটা না জানি, কিন্তু যৌগিক কোণে আমি একটি সূত্র জানতাম।
আপনি তো এখানে সাইন এ প্লাস বি লিখেছেন, আমি আরেকটি ফর্মুলা জানতাম, তা হচ্ছে সাইন এ মাইনাস বি। কারণ আপনি অপারেটর সেম রেখেছেন, তাই আমিও কোন এরকম নিলাম, কারণ দুটো ফর্মুলা শিখেছিলাম তাই। আর জানেন স্যার এর ফর্মুলা কি শিখেছিলাম? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা শিখেছিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা এই ফর্মুলাটি শিখেছিলাম। বলুন এবার আপনি কি বলতে চাইছেন? আমার বক্তব্য, তুমি সাইন সি দেখোনি কিন্তু সাইন এ প্লাস বির ফর্মুলা বলে দিলে। তুমি সাইন সি কিছু বলছো না কিন্তু সাইন এ মাইনাস বির ফর্মুলা বলে দিলে। এবার যদি আমি এই অপারেটর যুক্ত কোণ আর এই কোণের যে অপারেটর যদি যোগ করি, দেখো তো এরকম দেখতে লাগছে না? তাহলে আমরা যদি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি যোগ করি, তাহলে যোগ করলে বলতে পারবে আমরা রেজাল্ট কি পাচ্ছি? আমরা রেজাল্ট পাচ্ছি এখানে কস এ সাইন বি। কস এ সাইন বি যদি ক্যান্সেল করে দাও তাহলে একই জিনিস ডবল পাচ্ছি, তাই লিখতে পারি 2 সাইন এ ইন্টু কস বি। এক কাজ করি, আমরা এই রেজাল্টটিকে পাশে লিখি। রেজাল্ট কি পেলাম? রেজাল্টটি পেলাম 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি। ওকে, তাহলে আমি এটাকে মিটিয়ে দিচ্ছি আর পাশে লিখছি 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি। এখন তোমার মাথায় একটা প্রশ্ন জন্মাবে, স্যার আপনি সাইন সি প্লাস সাইন ডি সমান চেয়েছিলেন, কিন্তু সাইন সি প্লাস সাইন ডি সমান আমি তো পেলাম না। তবে আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কিন্তু পেয়ে গেলাম। স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি এখানে না এ প্লাস বি এর জায়গায় সি যদি লিখেন বা ডিকে রিপ্লেস করে যদি এ মাইনাস বি লিখেন তাহলে কিন্তু বের করতে পারছি, তাই না? কি বললাম বলো তো? আবার মন দিয়ে শুনে ব্যাপারটি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম এখানে রিপ্লেস করা হয়েছে কি, দেখো সি এর জায়গায় রিপ্লেস করা হয়েছে এ প্লাস বি। কার জায়গায় রিপ্লেস করা হয়েছে? সি এর জায়গায়। এখানে দেখো ডি এর জায়গায় রিপ্লেস করা হয়েছে কি এ মাইনাস বি। ভালো করে মন দিয়ে দেখো, আবার বলছি, সি এর জায়গায় রিপ্লেস করা হয়েছে এ প্লাস বি এবং ডি এর জায়গায় রিপ্লেস করা হয়েছে কি এ মাইনাস বি। তোমরা বলবে স্যার কি রিপ্লেস হলো না রিপ্লেস হলো আমার প্রয়োজন নেই, আমি এ প্লাস বি সাইন আর সাইন এ মাইনাস বি ফর্মুলা জানতাম, তাই যোগ করে ক্যালকুলেশনটা নিয়ে আসলাম। কিন্তু লক্ষ্য করো তো এটা অন্য একটি পক্ষে এরকম না, সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ কি না বলো? সাইন সি প্লাস সাইন ডি এরকম দেখতে না? তাহলে নিশ্চয়ই তার রেজাল্টও এরকম দেখতে হবে। কীরকম হবে দেখতে? দেখো এই 2 এর জন্য আমরা ওখানেও কি পাবো? একটি 2 পাবো। আমরা অপারেটর যেহেতু একই নিয়েছি তাই অপারেটর এখানে যেমন পাবো এর ক্ষেত্রেও অপারেটর সেম পাবো। কোন চেঞ্জ হয়েছে? অপারেটর তো চেঞ্জ করিনি, এখানেও অপারেটর সাইন প্লাস সাইন, এখানে দেখো সাইন প্লাস সাইন। অপারেটর যেহেতু চেঞ্জ হয়নি তাই নিশ্চয়ই এখানেও অপারেটর চেঞ্জ হবে না, অপারেটর কিন্তু সেম থাকবে 2 সাইন আর কস। অপারেটর কিন্তু চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কি হবে? যে রিপ্লেস হয়েছে সে চেঞ্জ হবে। সি রিপ্লেস হয়েছে আর ডি রিপ্লেস হয়েছে, তাই আমরা শুধু এই এ বির জায়গায় সি ডি রিপ্লেস করি। কেমন করে করবে একটু মন দিয়ে দেখো। আমরা যদি একে সমাধান করি অপনয়ন পদ্ধতিতে তাহলে কি পাই? বি বি ক্যান্সেল, তাহলে 2a সমান পাচ্ছি কি সি প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা এ সমান কি পাচ্ছি? সি প্লাস ডি বাই 2। তাহলে এক কাজ করি না, আমরা এর জায়গায় লিখে ফেলছি কি সি প্লাস ডি বাই 2। অপর পক্ষে দেখো আমি যদি এই দুটো সমীকরণ বিয়োগ করি
বিয়োগ করলে গেলে এ ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে 2b সমান c মাইনাস ডি। তাহলে আমরা b সমান কত পাচ্ছি? c মাইনাস ডি বাই কত? 2। অর্থাৎ আমরা b এর জায়গায় কি লিখছি? c মাইনাস ডি বাই 2। আরে আমরা তো একটা ফর্মুলা পেয়ে গেলাম। আর ফর্মুলা দূরে থাক, তুমি এই চ্যাপ্টারটির পুরো টাইটেলের পুরো ব্যাখ্যা পেয়ে গেলে। টাইটেলটা কী ছিল বলো তো? ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলকে, দেখো ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলকে গুণফলে রূপান্তর, দেখো অপেক্ষক দুটোর গুণফলে তুমি প্রকাশ করেছো। তার মানে এই চ্যাপ্টারের আসল মিনিংয়ে তুমি পৌঁছে গেছো। শুধু তাই নয়, তুমি এই চ্যাপ্টারটার রহস্য বুঝতে গিয়ে তুমি একটা ফর্মুলা প্রমাণ করেও ফেলেছো। সেই ফর্মুলাটি কি? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। শুধু এই ফর্মুলা নয়, আমরা ইচ্ছা করলে এরকম ধরনের আর কি ফর্মুলাগুলো আছে সেম টেকনিকে, সেম লজিকে আমরা প্রমাণ করতে পারবো। তাই পরবর্তী টপিকে আমাদের মনে কিছু কোশ্চেন জন্মাবে, সেই প্রশ্নগুলোকে উদ্ধার করাই হচ্ছে পরের টপিকের কাজ। শুধু এই টপিকটা বুঝতে পারলে কি না তোমরা প্রথমে সেটা দেখো। তাই আমি সারসংক্ষেপ হিসাবে আরেকবার তথ্যটিকে তোমাদের সামনে উপস্থাপন করছি, মন দিয়ে শুনবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে। চ্যাপ্টারটির নাম ছিল ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর। এটাও কিন্তু রাইট, গুণফলকেও কিন্তু যোগফল কিংবা বিয়োগফল আকারে লিখতে পারবে। তো আমি প্রথমে একটি পার্ট দেখি। কি পার্ট? ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর। এখানে প্রশ্ন জাগতে পারে, স্যার ত্রিকোণমিতিক অপেক্ষকের যে ত্রিকোণমিতিক অপারেটর তা তো 6টা হয়, সেগুলো কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। কিন্তু এই 6টার মধ্যে কি নিয়ে কাজ করবেন? অ্যান্সার দুটি, হয় সাইন এবং কস, অন্য কিছু নয়। ঠিক আছে, মানলাম। তাহলে ত্রিকোণমিতিক অপেক্ষক আমি সাইন কসেরই নেব। ঠিক আছে, আমাদের কাজ কি? যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর। যোগ মানে কি? বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন কেন? যে চিহ্ন দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে। তাই আমরা যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটা থাকবে ত্রিকোণমিতিক ফর্মে, কারণ আমাকে বলেই দিয়েছে কার যোগফল? ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল। ওই জন্য আমি ডিজিটগুলো নিয়েছি ত্রিকোণমিতিক আকারে। এবং বলা হচ্ছে নাকি যে গুণফলটি পাবো তা নাকি ত্রিকোণমিতিক আকারেই পাবো, মানে ত্রিকোণমিতিক আকারের গুণফল আকারে পাবো। তো আমি তো যোগ করেছি, কিন্তু কি পাবো ওটাই তো ফর্মুলা, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম। এবার কি পাবো কেমন করে বুঝবো? তুমি কি জানো আগে সেটা লিখো। তুমি জানো সাইন সি? এটা জানি না। আমি জানি সাইন এ প্লাস বি, কারণ সাইন দেওয়ার পর আমি আগের চ্যাপ্টারে এ প্লাস বি এর ফর্মুলা জানতাম। আবার দেখছি আবার সাইন লেখা হয়েছে, আমি তো একবার এ প্লাস বি লিখে ফেলেছি, তাহলে আর কি ফর্মুলা পড়ে থাকলো এক্সট্রা? এ মাইনাস বি। তাহলে আমি ওর ফর্মুলা লিখেছিলাম, ওর ফর্মুলা লিখেছিলাম, মাঝখানে যোগ ছিল, তাই যোগ করার পর দেখলাম যোগফলটি পেলাম 2 সাইন এ কস বি। এবার তুমি কম্পেয়ার করো, আরে ভেবে নাও না এটা সি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, ও এটা তো পুরোপুরি এর মতো দেখতে, তাই না? দেখো সাইন সি প্লাস সাইন ডি, সাইন কিছু প্লাস সাইন কিছু। তার মানে নিশ্চয়ই এর অ্যান্সারটা যেরকম পেয়েছি ওর অ্যান্সারটাও ঠিক একই রকম পাবো। কিন্তু অ্যান্সারটি কি পাবো? 2 হ্যাঁ থাকবে, কারণ এখানে যেহেতু অপারেটর কে ছিল সাইন সাইন, সাইন সাইন, তাই অপারেটর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোণ। তাই দেখো 2 সাইন কস, সাইন কস, আমি এদেরকে চেঞ্জ করিনি, চেঞ্জ কাকে করেছি? অ্যাঙ্গেলগুলোকে। তাই অ্যাঙ্গেলের কাজগুলোকে আমি এখানে করার চেষ্টা করলাম। কিভাবে? মন দিয়ে শোনো। একে বললাম বাবু তুই তো এখানে এ বি ছিলিস, তাই তুই এখানে এ বি আছিস, কিন্তু এখানে তো সি এবং ডি রয়েছে, তাই এখানে তো এ বি আসার কথা নয়।
তাই এ কে আর বি কে বললাম বাবু তোরা কোনো ক্রমে পালা এখান থেকে আর সিডিকে ডেকে নিয়ে আয়, কারণ এখানে সিডি রয়েছে তাই এখানে সিডি আমাকে বানাতে হবে। আর এই কারণেই আমরা কি করলাম, একে বললাম যে বাবু তোর কোণ কে রে, এ প্লাস বি, তোর কোণ কে রে, সি, তাহলে এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, ক্যালকুলেশন করলাম তো এ পেয়ে গেলাম, এর জায়গায় রিপ্লেস করে দিলাম সি প্লাস ডি বাই টু। একই রকমভাবে বি এর জায়গায় রিপ্লেস করে দিলাম কি সি মাইনাস ডি বাই টু। তো এটা রিপ্লেস করার পর আমরা একটা দারুণ তথ্য পেলাম। কি তথ্য? দেখো ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলকে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। অর্থাৎ আমরা একটা চ্যাপ্টারের মিনিংয়ে পৌঁছে গেলাম, চ্যাপ্টারের টাইটেলে পৌঁছে গেলাম। আর শুধু তাই নয়, আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারলাম এবং ফর্মুলার প্রমাণটিও পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের এই টপিকটি। এরপরে চলে আসছি এর পরের টপিকে, এর পরের সুন্দর একটা কনসেপ্টে। তাহলে আমরা ইতিমধ্যে দেখলাম যে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। এর মাধ্যমে চ্যাপ্টারটার টাইটেল কি এবং এই সূত্রটির প্রমাণ কি। তো আমাদের এখন মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার তাহলে এরকম ধরনের টোটাল ফর্মুলা এই চ্যাপ্টারের এরকম ধরনের টপিকে কতগুলো আছে? নাম্বার 2, স্যার ফর্মুলাগুলোই বা কী কী? নাম্বার 3, সেই ফর্মুলাগুলোকে মনে রাখার কোনো কি কৌশল রয়েছে? সেই কৌশলটি কী? এবং এমন হতে পারে আপনি কৌশল তো বললেন কিন্তু ব্যতিক্রম বেরিয়ে গেল একটা, তো সেই ব্যতিক্রম ফর্মুলাটাই বা কী? তো এই টোটাল 4টি তথ্য পেয়ে গেলেই আমাদের এই ফর্মুলাগুলো প্রয়োগ করা অনেক সহজ হয়ে যায়। তো প্রথমে বলি যে এইরকম দেখতে ফর্মুলাগুলো তোমাদের এই টপিকে কতগুলো রয়েছে? তো টোটাল ফর্মুলা সংখ্যা 4। টোটাল 4টি ফর্মুলা কিন্তু রয়েছে এই ধরনের বলতে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলকে বা বিয়োগফলকে গুণফল আকারে প্রকাশ। টোটাল এরকম ফর্মুলা রয়েছে 4টি। নেক্সট, তাহলে 4টি ফর্মুলা কি কি দেখো। প্রথম ফর্মুলা রয়েছে নাম্বার 1 সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা তুমি পাবে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। তৃতীয় ফর্মুলা পাবে কস সি প্লাস কস ডির ফর্মুলা। চতুর্থ ফর্মুলা পাবে কস সি মাইনাস কস ডির ফর্মুলা। টোটাল তুমি 4টে ফর্মুলা কিন্তু পাবে। আর এই 4টে ফর্মুলা কি কি একটু মন দিয়ে দেখো। প্রথম ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। পরের ফর্মুলাটি 2 সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু। তারপরের ফর্মুলাটি 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আর সর্বশেষ ফর্মুলা 2 সাইন ডি মাইনাস সি বাই টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু। তো এই হলো টোটাল 4টি ফর্মুলা। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, এই 4টি ফর্মুলা আমাকে শিখতে হবে মনে রাখার কৌশল। কারণ যদি মনে রাখতে না পারি তাহলে তার অ্যাপ্লিকেশান, তার প্রয়োগ করবে কি করে? তাই এই 4 আমি একটি টেকনিক তোমাদের বলছি, একটি ট্রিক শেখাচ্ছি। সেই টেকনিকটি কী? তো টেকনিকটি বলার জন্য আমি এই রেজাল্টগুলোকে একবার মুছে ফেলি। তাহলে আমি সেই টেকনিকের মাধ্যমে এই রেজাল্টগুলোকে পুনরায় তোমাদের মাথায় এন্টার করাতে পারবো, যার ফলে তোমরা সারা জীবন মনে রাখতে পারবে এবং তার অ্যাপ্লাই করতে পারবে। তাই আমি এই রেজাল্টগুলোকে মুছে ফেলি। এবারে দেখো টেকনিকটি কী।
ট্রিক্সটি হচ্ছে তিনটি পন্থা আমাকে মানতে হবে, তিনটি পন্থা মানতে হবে। প্রথম পন্থা কি? নাম্বার 1, প্রথম পন্থা হচ্ছে দেখতে হবে এখানে যে টোটাল এখানে কটা ডিজিট নিয়ে কাজ করছি, যা ত্রিকোণমিতিক ফর্মে রয়েছে। দেখো একটা দুটো, ও টোটাল ডিজিট কটা? দুটো, তাই না? তাই প্রত্যেকের সামনের 2 দিই। যেমন দেখো দুটো ডিজিট তাই 2, দুটো ডিজিট তাই 2, দুটো ডিজিট তাই 2, দুটো ডিজিট তাই 2। আর এক্ষেত্রে বলে রাখি যে ব্যতিক্রম ফর্মুলা কিন্তু হবে এই 4 নম্বর ফর্মুলাটি। তাই আমি এর ক্ষেত্রে ফর্মুলাটি আর প্রয়োগ করতে যাচ্ছি না, তোমাদের এই 3টার ক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করার রীতি টেকনিক শেখাচ্ছি। তো আমরা একে স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ একে ব্যতিক্রম হিসাবেই শিখব। তো প্রথমে কি বললাম, তোমরা দেখবে যে টোটাল ডিজিট কয়টি রয়েছে? 1 2 1 2 1 2, তাই 2 দিলাম। এবার সেকেন্ড কাজ কি জানো? সেকেন্ড কাজ কি? এটা তো ফার্স্ট কাজ ছিল, ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে কমন নাও। কমন নাও, কি কমন নেবে? দেখো এখান থেকে কি কমন যাচ্ছে বলো তো? সাইন। যদি সাইন কমন নাও তো কি পড়ে থাকবে? নিশ্চয়ই সি প্লাস ডি, বাট তুমি লিখবে সি প্লাস ডি বাই 2। যদি সাইন কমন নাও তো সি প্লাস ডি পড়ে থাকছে না, তুমি কিন্তু বাই 2 লিখবে। সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? সাইন কমন যাচ্ছে, তো কি পড়ে থাকবে? সি মাইনাস ডি, তুমি কি লিখবে? বাই 2। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? নিশ্চয়ই কস কমন যাচ্ছে, তো কি পড়ে থাকছে? কস কমন নিলে সি প্লাস ডি পড়ে থাকছে না, তুমি লিখবে বাই 2। তাহলে আমাদের দ্বিতীয় অংশ কমপ্লিট। তৃতীয় অংশে কি করবে? থার্ড কাজ কি করবে? থার্ড কাজ করবে কস। কস দেওয়ার পর এখানে কনজুগেট কোণটিকে লিখবে। তার মানে এখানে লিখবে কস, এই কনজুগেট কোণটিকে, তার মানে সি প্লাস ডি বাই 2 এর জায়গায় লিখবে সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। আবার বলছি, সবশেষে 3 নম্বর কাজ কি? কস দিয়ে তার কনজুগেট কোণ। কস দিলাম, এর কনজুগেট কোণ কি? সি প্লাস ডি বাই 2। আবার দেখো এর ক্ষেত্রে কি লিখবে? কস দিলাম, এর কনজুগেট কোণ কি হবে? সি মাইনাস ডি বাই 2। তো লক্ষ্য করো কত সহজে আমরা এই 3টি ফর্মুলা মনে রাখতে পারলাম। তাহলে ফার্স্ট কাজ কি? টোটাল কয়টি ডিজিট? দুটো। সেকেন্ড কাজ কি? কি কমন যাচ্ছে? সাইন, তাহলে কি পড়ে থাকছে? সি প্লাস ডি বাই 2। থার্ড কাজ কি? অলওয়েজ কস দেওয়ার পর অ্যাঙ্গেলটির বিপরীত কোণ নাও, তাহলে কি হচ্ছে? কস সি মাইনাস ডি বাই 2। তো এই 3টির ক্ষেত্রে একই রকম হচ্ছে, শুধু ব্যতিক্রম হবে এটি। তাহলে সেই ব্যতিক্রম ফর্মুলাটি কি? তো ব্যতিক্রম ফর্মুলাটিকে আমি এখানে লিখি, তাই এটিকে মুছে ফেলি আর লিখি কস সি মাইনাস কস ডি। এই 4 নম্বর ব্যতিক্রম ফর্মুলা। তো এই ফর্মুলাটি কি দাঁড়ায় জানো? প্রথমে দেখো কজন রয়েছে? 2, তাই 2 দিলাম। এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ এটাই, সাইন। সাইন দেখো উল্টো দিক থেকে কোণ কাউন্ট করবে, সাইন ডি মাইনাস সি বাই 2। আবার লিখবে সাইন, এই কোণের অপোজিট কি হবে? ডি প্লাস সি বাই 2। তো এই হচ্ছে এর ফর্মুলা। টোটাল এই 4টি ফর্মুলা যদি জানতে পারো, তাহলে এই চ্যাপ্টারের এই টপিকের উপর বেস করে যে কোনো অঙ্ক তুমি সহজে সরলে করতে পারবে। তোমরা বলতে পারো স্যার আপনি যেমন এই অঙ্কটির বা এই সূত্রটি প্রমাণ করিয়েছেন, এরও কি সম্ভব? অবশ্যই সম্ভব। যে টেকনিকে এই সূত্রটি প্রমাণ করেছি, তোমরা সেই টেকনিক, সেই মেন্টালিটি দিয়ে এই সূত্রগুলো প্রমাণ করতে পারবে। নিজে ট্রাই করবে,
না পারলে অবশ্যই তোমাদের করে দেব। তো আমরা এই টপিকে কি জানলাম? এই টপিকে জানলাম স্যার আমাদের এরকম দেখতে টোটাল ফর্মুলা কয়টি? এই টপিকের উপর অ্যান্সার 4টি। স্যার তাহলে ফর্মুলাগুলো কি কি? এই হচ্ছে ফর্মুলা। স্যার ফর্মুলাগুলো মনে রাখার টেকনিকটা কি? এই হচ্ছে টেকনিক। স্যার একটা ব্যতিক্রম ফর্মুলা রয়েছে, সেই ব্যতিক্রম ফর্মুলাটি কি? এইটি। তো টোটাল তোমাদের এখানে অল ইনফরমেশান দিয়ে দিলাম। এবার চলে আসছি এর পরের টপিকে। এবার দেখো নেক্সট টপিক। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় স্টুডেন্টসরা ভাবে যে স্যার আমরা তো এতক্ষণ যা শিখলাম তা হচ্ছে দুটির ক্ষেত্রে যোগফল বা বিয়োগফল, কিন্তু দুটির ক্ষেত্রে তো নয়, এখানে তো 3টি রয়েছে। তাহলে স্যার এখানে দুটো আমাকে চুজ করার ব্যাপার চলে আসছে, দুটো আমাকে পছন্দ করার ব্যাপার চলে আসছে। তাহলে আমরা এখানে কোন দুটো নিয়ে কাজ করব স্যার? আমি কি এই দুটো নিয়ে কাজ করব, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, তারপর কি ফর্মুলা ফেলবো স্যার? নাকি আমি এই দুটো নিয়ে কাজ করব, সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, নাকি আমি এটি এবং লাস্টেরটা এই দুটো নিয়ে কাজ করব? তো কোন দুটো নিয়ে কাজ করলে আমার অঙ্কে অনেক সুবিধা হবে, এটা কিন্তু একটা খুব বড় একটা ব্যাপার, কারণ এর উপর নির্ভর করে অঙ্কটির সহজ এবং কঠিন ভাবধারাটা। তাহলে তুমি কি করে চুজ করবে? চুজ করার সময় কোন থট মাথায় রাখবে বা কোন পদ্ধতি তুমি মেনটেন করে চলবে? তো লক্ষ্য করো, যখনই তুমি এরকম পর্যায়ে পৌঁছে যাবে যে 3টে এরকম দেওয়া রয়েছে বাট তোমাকে দুটো চুজ করতে হচ্ছে ফর্মুলায় ফেলার জন্য, তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হচ্ছে ভালোভাবে আগে লক্ষ্য করবে, দেখবে যে যে কোণগুলো রয়েছে এখানে, দুটি জোড় কোণ বা দুটি বিজোড় কোণ কোনটি রয়েছে? কি বললাম? দুটি জোড় কোণ কিংবা দুটি বিজোড় কোণ। কোনটি রয়েছে? যেমন ধরো আমি যদি থিটা আর 2 থিটা নিতাম, তাহলে দেখে বুঝতে পারছি এই কোণটা যদি জোড় হয়, মানে চোখের আন্দাজে যদি জোড় লাগে, তাহলে এটা বিজোড়। আবার বলছি, তুমি যদি এই কোণ আর ওই কোণ নিয়ে বিচার করো, তাহলে দেখো এই কোণটি যদি জোড় কোণ হয়, তাহলে এই কোণটি বিজোড়ের মতো, তাই না? চোখের আন্দাজে জাস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি কোণ নিয়ে কাজ করা যাবে না, এই দুটি কোণ নিয়ে কাজ করা যাবে না, কারণ আমার দুটোই জোড় লাগবে কিংবা দুটোই বিজোড়। কিন্তু লক্ষ্য করো এই থিটা আর 3 থিটা, 1 আর 3, আমরা এই কোণটা থেকে বুঝতে পারছি যে এই কোণ আর এই কোণ দুটোই কিন্তু বিজোড়ের মতো। আর দুটোই বিজোড় কিংবা দুটোই জোড় থাকলে গেলে আমরা সেটাকে নিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করব। কেন বলো তো? তার মানে এটা হচ্ছে পারফেক্ট আমাদের অঙ্কটার জন্য। কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটাই যে আমরা কোণের যোগফল, আবার বলছি মন দিয়ে শোনো, আমরা কোণের যোগফল বাই 2 যখন করি বা বিয়োগফল বাই 2 যখন করি, তখন আমাদেরকে পেতে হবে পূর্ণ সংখ্যা আকারে, পূর্ণ সংখ্যা আকারে। এখন তোমরাই বলো, যদি একটা জোড় একটি বিজোড় হয়, একটি জোড় অপরটি বিজোড় হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি? দেখো তো, পাচ্ছি না। যদি দুটোই জোড় সংখ্যা হয়, তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু আলটিমেটলি একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, 6/2 মানে 3। কিংবা যদি দুটোই বিজোড় সংখ্যা হয়, আমি যদি তার যোগ করি আর 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো দুটোই যদি জোড় হয়,
কিংবা দুটোই যদি বিজোড় হয় তাহলে তাদের যোগফল করো বা বিয়োগফল করো। তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্ট পাচ্ছি সে রেজাল্টই হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে। কিন্তু একটি যদি জোড় হয় আর অপরটি যদি বিজোড় হয় তাহলে তার যোগফল বা বিয়োগফল ভগ্নাংশ রূপে পাবে। তাই আমি চাই যেন রেজাল্ট, কোণের যে রেজাল্ট সেটা যেন ভগ্নাংশ না থাকুক। আর ওই কারণেই তোমরা যখন চুজ করবে তখন তোমরা কোণের দিকে তাকাবে আর দেখবে কোন অ্যাঙ্গেলগুলো জোড় অবস্থায় রয়েছে দুটো, মানে এক জোড়া, কিংবা বিজোড় অবস্থায় রয়েছে এক জোড়া, তুমি তাদেরকে কিন্তু চুজ করবে। তাহলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছি ও থিটা ও 3 থিটা, ও বিজোড়, তাহলে এই দুটোকে নিয়ে কাজ করব। আমি এই দুটোকে নিয়ে কেন কাজ করব না? ও বিজোড় তো ও জোড়, কাজ করব না, কারণ অ্যাঙ্গেল যোগ করে বা বিয়োগ করে যখন 2 দিয়ে ভাগ করবে তখন ভগ্নাংশ পেয়ে যাবে। তুমি যদি এ অ্যাঙ্গেলের দিকে তাকাও, কাজ করব না ওদেরকে নিয়ে, কারণ কোণ দুটো যোগ করো বা বিয়োগ করো 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ পেয়ে যাবে। কিন্তু এই কোণ যোগ করো বা বিয়োগ করো 2 দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ আকারে পাবে। ওই কারণেই আমরা চুজ করার সময় কিন্তু এই দিকটা লক্ষ্য রেখে পছন্দ করব। এবার চলে আসি আমরা ডিরেক্ট প্রবলেমে। অঙ্ক অনেক সহজ, অনেক সিম্পল অঙ্ক আর খুব মজাদার অঙ্ক। তাই চলো শুরু করি আজকের টপিকের অঙ্কে।